হ্যাঁ, আসসালামু আলাইকুম। আহ, সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি আমরা। আমাদের আজকের সাবজেক্ট কেস টেকিং ও রেপার্টরি। আমরা এটা কেন পড়বো, উদ্দেশ্য কি? কোনো জিনিসের উদ্দেশ্য ছাড়া যদি আমরা পড়ি, সেই উদ্দেশ্য থেকে সবচেয়ে ভালো, সে পড়া থেকে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করা যায় না। তো কেস টেকিং ও রেপার্টরি আমরা কেন পড়বো, নিচেই তার কথাটা দেওয়া আছে। রোগী দেখার কৌশল শেখা ও প্র্যাকটিস করার গাইডলাইন। কেস টেকিং ও রেপার্টরি বলতে আমরা যা বুঝি, এটা হলো এমন একটা বিষয় যা রোগী দেখার কৌশল আমরা শিখবো এবং প্র্যাকটিস করার গাইডলাইন আমরা এখান থেকে, এই ক্লাসগুলো থেকে পাবো ইনশাল্লাহ। তো সে ধারাবাহিকতায় আমরা এটা বলতে পারি, আপনারা বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্ট একেবারে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা কিছু শিখবেন, সব শিখাটা এই কেস টেকিং ও রেপার্টরির মাধ্যমে অ্যাপ্লাই হবে। কেস টেকিং করে, রেপার্টরি করে, তারপর কি ঔষধ নির্বাচন করবেন সেটাকে আম, বিবেচনা করে রোগীকে ঔষধ দিবেন। তো এই সমস্ত এই কাজটা করতে গেলে, কেস টেকিং, রেপার্টরি, ঔষধ নির্বাচন, এই কাজটা করতে গেলে আপনাদের কি নলেজ লাগবে। কেস টেকিং করতে গেলে আপনাদের অ্যানাটমি লাগবে, অ্যানাটমি শিখতে হবে। কেস টেকিং করতে গেলে বিভিন্ন রোগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আম, নানান বিষয়, অর্থাৎ সমস্ত কিছুর জ্ঞান এই কেস টেকিং ও রেপার্টরির মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অর্গাননের 83 থেকে 104 নং অ্যাফোরিজম। আমার সাথে একটু আপনারা একটু সুর মেলান যে আজকে আমাদের সাবজেক্ট কি। অর্গাননের 83 থেকে 104 নম্বর অ্যাফোরিজম। অ্যাফোরিজম। তো আমরা কিন্তু গত গতদিন অর্থাৎ গত মঙ্গলবার দিন সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে, সরি ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে এই একই ক্লাস নিয়েছি। আজকে আপনাদেরও একই ক্লাস, কারণ এই বিষয়টা সবার জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আগামী ক্লাসগুলো থেকে ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের আলাদা প্যাটার্নে ক্লাস হবে, আবার থার্ড ইয়ার ও ফোর্থ ইয়ারের আলাদা প্যাটার্নে ক্লাস হবে। তখন অর্থাৎ 2 দিন 2 জনের ক্লাস 2 রকম হয়ে যাবে। তো 83 থেকে 104 নং অ্যাফোরিজমে কি বলা আছে? এখানে সম্পূর্ণ কেস টেকিং নিয়ে কথা বলা আছে। কিভাবে কেস টেকিং করব, রোগীর কাছ থেকে কিভাবে তথ্য সংগ্রহ করব, কি করব না করব, সমস্ত কিছু এই অর্গাননের 83 থেকে 104 নং অ্যাফোরিজমে বলা আছে। তো আমরা যেহেতু হোমিওপ্যাথ, আমাদের প্রত্যেকটা কাজ অর্গানন মেনেই করতে হবে। তো সেই হিসাবে আমরা এই 83 থেকে 104 নং অ্যাফোরিজম শিখব। তো প্রথম যে অ্যাফোরিজম 83 নাম্বার অ্যাফোরিজমে কি বলা আছে? রোগচিত্র বা লক্ষণ সমষ্টি নির্ণয় করার জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা ও গুণাবলী অবশ্যই চিকিৎসকের থাকতে হবে। যোগ্যতা কি? 1, পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। 2, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। 3, সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। 4, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। এই 4টা বিষয় আমাদের থাকতে হবে। অ্যাফোরিজম 83-তে কি আছে? অ্যাফোরিজম 83-তে আছে যে রোগচিত্র বা রোগীর লক্ষণ সমষ্টি নির্ণয় করার জন্য নিচে যে 4টা বিষয় দেওয়া আছে, 4টা গুণাবলী আমাদের ডাক্তারদের থাকতে হবে। 4টা গুণাবলী কি? 1, পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। 2, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। 3, সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। 4, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। এখন এই 4টা বিষয় আমি বুঝিয়ে দেই, তারপর আমি কিন্তু আপনাদের কাছ থেকে 4টা বিষয় সম্পর্কে জানতে চাবো। আর এই জন্য আপনাদের আগে অ্যালার্ট করে রাখতেছি, আপনারা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত বলতে আমরা কি বুঝি? যেমন
আমরা সাধারণত কি করি, অনেক ক্ষেত্রে অনেক ডাক্তাররা কি করেন, রুগী একজিমা নিয়ে আসছে বা চর্মরোগ নিয়ে আসছে, তো ধারণা হয়ে গেছে রুগীটা হয়তো সালফারের হবে, গ্রাফাইটিসের হবে, না হলে ন্যাট্রামিউরের হবে, ইত্যাদি ইত্যাদি। তার মনের মণিকোটায় 4-5টা ওষুধ ঘোরাফেরা করতেছে, এইগুলোর ভিতরেই হবে, এবং এই মার্কা প্রশ্ন করে রুগীকে 5টা ওষুধের মধ্যে মিলাতেই হবে। এইটাকে বলা হয় সংস্কার যুক্ত কেস টেকিং। আপনি যদি ওষুধের সাথে মিলানোর জন্য কেস টেকিং করেন, তাহলে আপনি ওই ঔষধের সিমটম গুলোর ভিতরেই খুঁজে পাবেন, বাকিগুলো আর আপনি খুঁজে পাবেন না। এজন্য কোনো কিছু পূর্ব ধারণা করা ছাড়াই সংস্কার মুক্ত ভাবে রোগীর কেস টেকিং করতে হবে। 2, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। ইন্দ্রিয় শক্তি কি? আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমরা বলি না, অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় কি? ষষ্ঠ ইন্দ্রিয় হলো দেখা, শ্রবণ করা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া, স্পর্শ করা, আরেকটা কি আমাদের ত্বকও একটা ইন্দ্রিয়। এই যে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়, এই ষষ্ঠ ইন্দ্রিয়গুলোর কর্মপটুতা থাকতে হবে। যেমন আপনি যদি দেখতেই না পারেন তাহলে কেস টেকিং করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি শুনতে না পারেন তাহলে কেস টেকিং করতে পারবেন না। রোগীকে ধরে দেখতে হবে এই জায়গাটা গরম নাকি ঠান্ডা নাকি অস্বাভাবিক কিছু। যদি এই যোগ্যতাটা অর্থাৎ স্পর্শ ক্ষমতাটা যদি আপনার না থাকে তাহলেও কিন্তু হবে না। আপনি এভাবে নারী ধরে পালস দেখবেন, তো আপনি কিন্তু পালস দেখতে গেলেও আপনার এই স্পর্শ যোগ্যতা থাকতে হবে। ত্বকের যে একটা ব্যাপার, ত্বকের যে একটা সেন্সিবিলিটি, সেটা আপনার মধ্যে থাকতে হবে। তো প্রত্যেকটা ইন্দ্রিয় আপনার মধ্যে কর্মপটুতা থাকতে হবে, সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। অর্থাৎ অনেকেই দেখা যায় যে মনোযোগ দিতে গেলে তার মাথা ব্যথা করে, মনোযোগ দিতে গেলে মানে সে হারিয়ে যায়। হ্যাঁ, এই ধরনের যারা আছে তারা কিন্তু কেস টেকিং করতে পারবে না। সম্পূর্ণ মনোযোগ দেওয়ার দক্ষতা তার মধ্যে থাকতে হবে, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। এখন একটা এসএসসি পাস একজনকে আয়না যদি বসায় দেন, হ্যাঁ রোগীলিপি করো, সে কিন্তু বিশুদ্ধ রোগীলিপি করতে পারবে না। হ্যাঁ, কারণ কি, সে অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, রোগীর রোগ সম্পর্কে জানে না। ভালো রোগীলিপি করতে হলে কিন্তু রোগ সম্পর্কেও জানতে হবে। তাহলে এই সমস্ত দক্ষতাগুলো যিনি অর্জন করবেন তিনি কেস টেকিং করার একজন উপযোগী পার্সন বা উপযোগী ডাক্তার। তো কেস টেকিং করার উপযোগী পার্সন হতে হলে কি লাগবে? একজন ডাক্তারের অন্তত 4টা গুণ থাকতে হবে। 1, পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। 2, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। 3, সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। 4, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। তো এবার আপনারা দেখেই বলেন যে আপনাদের মধ্যে থেকে একজনে বলেন যে আমরা এই যে 4টা বিষয় একজন রোগীলিপি বা কেস টেকার যিনি করবেন তার মধ্যে যে 4টা গুণ থাকতে হবে, এই 4টা গুণ কি কি? স্যার, হ্যাঁ অবশ্যই বলেন। পূর্ব হতে ধারণা বা সংস্কার মুক্ত হতে হবে। 2, ইন্দ্রিয় শক্তির কর্মপটুতা থাকতে হবে। 3, সম্পূর্ণ মনোসংযোগ থাকতে হবে। 4, বিশুদ্ধ রোগীলিপি করার দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন। এবার আপনারা যারা সম্ভব হবে একটু আপনাদের ভিডিও ওপেন করেন। যারা দেখা গেল যে গেঞ্জি পরে আছেন বা ভিডিওতে আসতে সক্ষম না, তাদের জন্য প্রয়োজন নেই, একটু ভিডিও ওপেন করেন। হ্যাঁ, ধন্যবাদ। কারণ ফেস টু ফেস না হলে অনেক সময় ভালো লাগে না, একটু ফেস টু ফেস হলে ভালো লাগে। কারণ আমরা ক্লাস করলাম, হঠাৎ করে একদিন দেখা হলো, আমার চেম্বারে আসলেন বা আমরা আপনাদের এলাকায় গেলাম, যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে তো ভালো লাগবে না। পরিচয় একদিন আসলেন চেম্বারে। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেখানে আমরা শিখবো
অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা কিছু শিখব সব কিছুর জ্ঞান এই কেস টেকিং এর মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সবকিছুর জ্ঞান এই কেস টেকিং এর ভিতর দিয়েই আমাকে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এই যে আমি যে এখন আপনাদের সামনে বক্তব্যটা দিতেছি, আমি যা কিছু শিখছি জীবনে সবকিছুর জ্ঞানের সমন্বয়েই তো আমি এই বক্তব্যটা দিচ্ছি, তাই না? এটা হলো আউটপুট ডেলিভারি। তো ঠিক সেম আমরা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যা কিছু শিখবো সবকিছুর অর্গানাইজেশন করার পরে আমি একটা কেস টেকিং করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আবার আমি তো এখন স্লাইডটা বন্ধ করে দিয়েছি। আবার তাহলে বলি আরেকজন, অন্য কেউ, আমাদের যে 4টা গুণ থাকতে হবে সেই 4টা গুণ কি? স্যার বলবো? হ্যাঁ অবশ্যই। প্রথমত আপনাকে সংস্কার মুক্ত থাকতে হবে, পূর্ব ধারণা মুক্ত থাকতে হবে। হ্যাঁ 2 ঠিক নম্বর আছে। হলো ষষ্ঠ ইন্দ্রিয় পটু হতে হবে, মনোসংযোগ থাকতে হবে, রোগী রিফি করার যোগ্যতা থাকতে হবে। আচ্ছা, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন। এই ফেসবুক গ্রুপে আপনারা আগামীকাল এই বিষয়ে একটু লিখবেন যে একজন দক্ষ কেস টেকার যিনি হবেন, একজন কেস টেকারের ন্যূনতম এই 4টা গুণ থাকতে হবে, তারপর সে কেস টেকিং শুরু করবে। এই বিষয়টা আমাদের ফেসবুক, আমাদের যে গ্রুপ, এই গ্রুপে লিখবেন। আর আমরা কিন্তু একেবারে মানদাত্তা আমলের ডাক্তার হব না। মানদাত্তা আমলের ডাক্তার কিরকম, সে সোশ্যাল মিডিয়া বুঝে না, কিছু বুঝে না, এরকম হব না। আমরা আধুনিক ডাক্তার হব, তাই না? সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজকে আমাকে আপনারা সবাই চিনেন এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে। সোশ্যাল মিডিয়া না থাকলে কিন্তু আমাকে আপনারা সবাই চিনতেন না, তাই না? তো এইরকমই একটা বিষয়। এখন থেকে 50 বছর আগে দেশের রাজা কেউ চিনতো না। কেন চিনতো না? দেশের রাজাকে, রাজার ছবি উঠানো যায় না বা ছবি নাই। এখন থেকে 100 বছর আগে তো অসম্ভব। হ্যাঁ, বাংলাদেশের রাজাকে বা বাংলাদেশের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন বা রাজা বলেন, যেই বলেন, সে কে? তাকে কি আপনারা সবাই চিনতেন? চিনতেন না। 100 বছর আগে ওই সময়কার মানুষ রাজাকে চিনতো না। এখন কিন্তু সবাই বাংলাদেশের প্রেসিডেন্টকে চিনে, তাই না? প্রধানমন্ত্রীকেও চিনে। ঠিক সেম এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কিন্তু একজন ব্যক্তি হিসেবে সবার কাছে পৌঁছে যেতে সক্ষম। তো এই সক্ষমতাটা কিন্তু এখানে একদিনে আপনি শিখে ফেলবেন হয়ে যাবে না, হবে না। আপনারা এখানে লেখালেখি করবেন ফেসবুকে, আপনার নিজের ফেসবুকেও লিখতে পারেন, আপনি আমাদের ফেসবুক গ্রুপেও লিখতে পারেন, লেখালেখি করবেন ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী স্লাইডে আসি। পরবর্তী স্লাইডটা হলো অ্যাফোরিজম 84। রোগী তার নিকটজন থেকে রোগীর লক্ষণ সমূহ শ্রবণ করার কৌশল। 84-তে, 83-তে কি ছিল? 83-তে ছিল যে একজন ডাক্তার রোগীলিপি করার জন্য তার কি কি দক্ষতা থাকতে হবে, এই বিষয়টা আমরা 83-তে শিখলাম। তারপর 84-তে কি শিখবো? 84-তে শিখবো যে ডাক্তার তো রোগীলিপি করা শুরু করলো, রোগীলিপি করা শুরু করে এখন রোগীর যে ফ্যামিলি, তার নিকটজন, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের কাছ থেকেও কিন্তু কেস টেকিং নেবেন। তো কিভাবে কেস টেকিং নেবেন? ধরুন কোন একটা মানুষ জ্বরে আক্রান্ত, তো রোগী জ্বর অবস্থায় রোগী কিন্তু সে খুব ভালোভাবে কথা বলতে পারতেছে না। রোগীর কাছ থেকে দুই এক কথা আপনি শুনলেন, শোনার পরে রোগীর যে অভিভাবক তার কাছে জিজ্ঞেস করলেন যে জ্বর অবস্থায় সে কি ধরনের আচরণ করে, কখন পানি খেতে চায়, অর্থাৎ পিপাসাটা কখন তার আছে কি আদৌ, তারপর কখন সে মানে জ্বর অবস্থায় সে ঘুমায় কিনা, জ্বর অবস্থায় সে ছটফট করে কিনা, অর্থাৎ
কি ধরনের আচরণ করে। আপনি তো লিডিং প্রশ্ন করবেন না, আপনি জিজ্ঞেস করবেন যে কি ধরনের আচরণ করে, জ্বর যখন হয় তখন কি করে, জ্বর যখন থেমে যায় তখন কি করে, তার তখন শীতের অবস্থাটা কেমন থাকে, ঘামের অবস্থাটা কেমন থাকে। জ্বরের কিন্তু 5টা সাবজেক্ট আমাদের নিশ্চিত করতে হবে। জ্বর নিয়ে আমরা যখন কেস টেকিং শেখাবো তখন কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটা শিখতে হবে। জ্বরের কেস টেকিং কিন্তু একেবারেই আলাদা। আবার জ্বর ছাড়াও একজনের মাথা ব্যথা, তো মাথা ব্যথার ব্যাপারে রুগীর কাছ থেকে আমরা শুনলাম, সবকিছু শুনলাম, শোনার পর রুগীর অভিভাবকের কাছ থেকে আমরা কিন্তু এইভাবে জিজ্ঞেস করতে পারি, যখন আপনার ছেলের মাথা ব্যথা হয় তখন তার আচার ব্যবহার আচার আচরণ কেমন হয়। তখন কিন্তু রুগীর মা বা রুগীর বাবা বা রুগীর হাজবেন্ড এই কথাটার উত্তর দিবে যে হ্যাঁ, আম, তার কিন্তু মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়, অথবা আম, ঘরে গিয়ে ঘুমায় থাকে বা খাটে ঘুমায় থাকে, সে কারোর সাথে কথা বলতে চায় না। হুম। অথবা আম, মাথা ব্যথা হলে সে গান গায়। এই যে আচরণগত ব্যাপারগুলো, এগুলো কিন্তু রুগীর থেকে রুগীর সাথে যারা থাকে তারা বেশি বলতে পারবে। তো এই বিষয়গুলো রুগীর আম, নিকট জনের কাছ থেকে কিভাবে সিমটম নিতে হবে সেই বিষয়ে অর্গাননের 83 নাম্বার অ্যাফোরিজমে বলা আছে। বিস্তারিত কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না, কারণ আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এবং আমরা 104 পর্যন্ত শেষ করে ফেলবো আজকেই। এখানে বেশি সময় আমরা দিব না, কারণ আরো বিস্তারিত আপনারা আপনাদের যে অর্গানন ক্লাস আছে সেখান থেকে শিখে নেবেন, কারণ সেখানেও এই বিষয়গুলো বিস্তারিত পড়ানো হবে। 85 নাম্বার অ্যাফোরিজমে কি বলা আছে, রোগীর লক্ষণ সমূহ লিপিবদ্ধ করার কৌশল, কেমনে লিখবেন, এই বিষয়টা আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখানে আর সেই বিষয়টা আলোচনা করলাম না। অ্যাফোরিজম 86-তে কি আছে, রোগীর দেয়া বিবরণ শেষ হলে ডাক্তার অধিকতর অনুসন্ধান করবে এবং নিম্নোক্ত বিষয়সমূহ অনুসন্ধানে এসেছে কিনা তা লক্ষ্য করবে। কি অধিকতর অনুসন্ধান করবে, এই যে অর্থাৎ তার কষ্টের লোকেশন। ধরুন কোন একটা মানুষ, কোন একজন রোগী আপনাকে বলল মাথা ব্যথা, তো মাথা তো অনেক বড় একটা জায়গা, মাথার কোন জায়গা, এটাকে বলা হয় ফ্রন্টাল, এটাকে বলা হয় ফোরহেড, ফ্রন্টাল, হ্যাঁ। তারপর টেম্পল, টেম্পল রাইট, টেম্পল লেফট, এটাকে বলা হয় ভার্টেক্স, এটাকে বলা হয় অক্সিপুট। এই যে বিভিন্ন জায়গা মাথার, এই মাথার লোকেশনটাকে আমাকে বুঝতে হবে। হুম। রোগীর কাছ থেকে ভালোভাবে জিজ্ঞেস করতে হবে। তারপর হলো কজেশন, ডিউরেশন, সেন্সেশন, এক্সটেনশন, অ্যাপিয়ারেন্ট, ডিসঅ্যাপিয়ার, কনকমিটেন্ট, অল্টারনেটিং, মেটাস্টেসিস, মডালিটি, হিস্টোরি, মাইন্ড। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত পড়াবো। প্রত্যেকটা বিষয় লোকেশন নিয়ে পড়াবো, কজেশন নিয়ে পড়াবো, ডিউরেশন নিয়ে পড়াবো, কারণ কেস টেকিংই তো এগুলো। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত পড়াবো, কারণ এগুলো যদি আপনি ঠিক মতো বুঝতে না পারেন তাহলে কিন্তু কেস টেকিংটা কমপ্লিট হবে না। সেই ক্ষেত্রে এই বিষয়টা আজকে আর খুব বেশি আলোচনা করলাম না, কারণ যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা বিস্তারিত পড়াবো, যখন পড়াবো তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরের স্লাইডটা হলো অ্যাফোরিজম 87। অ্যাফোরিজম 87-তে কি বলা হয়েছে, এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের কাছ থেকে কিন্তু এই বিষয়টার পড়া নিব। চিকিৎসক কি ধরনের প্রশ্ন করবে তার বর্ণনা ডক্টর হেনিম্যান অর্গাননের 87 নাম্বার অ্যাফোরিজমে দিয়েছেন। কি ধরনের প্রশ্ন করবেন, যেমন ওয়াজ নট দিস, এটা কি ছিল না, এই ধরনের প্রশ্ন করা যাবে না। অথবা দ্যাট সার্কামস্ট্যান্স অলসো প্রেজেন্ট, এই সমস্যাটা কি আপনার মধ্যে আছে, এই সমস্যাটা আপনার মধ্যে আছে তাই না, এই ধরনের প্রশ্ন করা যাবে না। আমি আবারও বলি, ধরুন অনেক সময় আমরা প্রশ্ন করি আপনার কি মাথা ব্যথা আছে, মাথায় কোনো ব্যথা আছে বা মাথা ব্যথা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারবেন, কিন্তু আপনি এই প্রশ্নটা করতে পারবেন না আপনার তো মাথা ব্যথা আছে তাই না, এই প্রশ্নটা করতে পারবেন না। হ্যাঁ, প্রশ্ন করতে পারবেন আপনার মাথা ব্যথা আছে কিনা, এইরকম প্রশ্ন না করলে কিন্তু আপনি কেস টেকিংই করতে পারবেন না। অনেকে দেখা যাবে যে
যে যে প্রশ্নের উত্তর হা এবং না দিয়ে দেওয়া যায় সেই ধরনের প্রশ্ন করা যাবে না, এইটা অর্গানন সে ভালো করে পড়ে নাই, বুঝে নাই, এই মেরা দিছে আর কি একটা কথা। আপনি কেস টেকিং করতে গেলে হা এবং না দিয়ে উত্তর দেওয়া যায় এমন অনেক প্রশ্ন করতে হবে, করতে আপনি বাধ্য, না করে আপনি কেস টেকিং, যে কথাটা বলছে সেও এই ধরনের প্রশ্ন করা ছাড়া কেস টেকিং করতে পারবে না। হ্যাঁ, তাহলে অর্গাননে কি বলা আছে? অর্গাননে দুইটা বাক্য বলা আছে। ওয়াজ নট দিস, এটা কি এটা কি ছিল না? এটা কি ছিল না মানে হলো তার মানে এটা অতীত। আপনি ধরুন অতীত কিরকম হতে পারে, একজন রুগীর প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসলো। তো আসার কেস চেকিং এর এক পর্যায়ে রুগী কিন্তু বলে নাই, আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনার কি আগে মাথা ব্যথা ছিল, তাই না? এই যে তার অতীতের কথাটা আপনি কিন্তু জিজ্ঞেস মানে আপনি নিজে থেকে বলে দিলেন পণ্ডিতই দেখানোর জন্য, আপনার মাথা ব্যথা ছিল, তাই না? আচ্ছা, রুগী মাথা ব্যথার কথা বলছে, হ্যাঁ ছিল, আছে। তো এবার আপনি তাকে নিজের পণ্ডিতই দেখানোর জন্য, আপনি আগে থেকে সবকিছু বুঝা গেছেন, এটা বুঝানোর জন্য রুগীকে বললেন আপনার আগে ঘুম হইতো না, তাই না? তো এই যে তাই না ব্যাপার, হ্যাঁ, অর্থাৎ আপনি সবকিছু আগে থেকেই বুঝা গেছেন, রোগী কি কি সিমটম ছিল, এই ধরনের প্রশ্ন করা যাবে না। আচ্ছা, এই কথাটা কে বুঝতে পারছেন ভালোভাবে এবং আমাকে বুঝাইতে পারবেন, একটু আপনাদের মধ্য থেকে বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, এটা আমি এরকম ভাবে বুঝছি স্যার, আমার বুঝ মতো বলি। হ্যাঁ, অবশ্যই। স্যার, রোগীকে কেস টেকিং এর সময় এরকম ধরনের আগ বাড়িয়া মানে নিজের পাণ্ডিত্যকে জাহির করার জন্য, নিজের ইয়াটাকে জাহির করার জন্য এটা না বলা যে আপনি মনে হয় বৃষ্টিতে ভিজেছিলেন, তাই না, যার কারণে এটা হয়েছে, বা আপনি মনে হয় এই কাজগুলা করেন, মানে আগ বাড়িয়া কিছু কথা বলা, এটাকে মনে হয় এটা নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এইটাই নিষেধ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এগিয়ে যাই আমরা। তারপরে অ্যাফোরিজম 88, 89, দুইটা অ্যাফোরিজমে আছে অপ্রকাশিত লক্ষণ অনুসন্ধান। অপ্রকাশিত লক্ষণ অনুসন্ধান, এটার সাথে পাদটিকা 83 এবং 84 পড়তে হবে। তো অপ্রকাশিত লক্ষণ বলতে আমরা কি বুঝি? ধরুন একজন মাথা ব্যথা নিয়ে যেহেতু কথা হচ্ছে, মাথা ব্যথা নিয়েই আমি আপনাদের উদাহরণ দেই। একটা রোগী প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আসলো, সে কিন্তু 5 বছর যাবত তার পায়খানা কনস্টিপেশন। তো এখন এই রোগী পায়খানা কনস্টিপেশনের কথা কিন্তু বলে নাই। কেন বলে নাই? তার কাছে এই পায়খানা কষাটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। প্রথম যখন কনস্টিপেশন ছিল তখন তার কাছে মনে হয়েছে রোগ, কিন্তু 5 বছর যাবত ভুগতে ভুগতে এটার উপর, এটার সাথে সে মানায় নিছে এবং এটাকে সে এখন আর রোগ মনে করে না, এটাকে সে খারাপ কিছু মনে করে না। এই জন্য সে এটাকে আপনার নিকট, আমার নিকট বলে নাই। এই অপ্রকাশিত লক্ষণগুলোকে বের করার যে কৌশল, সেটা আমাদেরকে শিখতে হবে। এই বিষয়ে আমরা যখন আরো বিস্তারিত পড়ব তখন কিন্তু বিস্তারিত ভাবে শিখবো। এই জন্য এখানে আমরা বিস্তারিত বর্ণনা করলাম না। 90 নম্বর অ্যাফোরিজমে কি আছে? বর্তমান লক্ষণ সমূহ অসুস্থ অবস্থায় কেমন থাকে তা জানতে হবে। সুস্থ অবস্থায় কেমন থাকে সে বিষয়টা জানতে হবে। বর্তমান লক্ষণ কি? ধরুন কোন একটা রোগী মাথা ব্যথার কথাই বললো যে মাথা ব্যথা নিয়ে আসছে। তো যখন তার সুস্থ অবস্থায় থাকে, অর্থাৎ মাথা ব্যথা যখন থাকে না, তখন তার কি অবস্থা থাকে, অর্থাৎ সে কেমন থাকে, তার মেজাজটা কেমন থাকে, তার পেটের কন্ডিশনটা কেমন থাকে, হাত পায়ের কন্ডিশনটা কেমন থাকে, এই বিষয়গুলো হ্যাঁ কম্পেয়ার করতে হবে। এই কম্পেয়ার করার যে ব্যাপারটা, এটাও একটা দক্ষতার মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে দক্ষ হতে হবে। কেস টেকিং অনেক বড় একটা দক্ষতার বিষয়। অ্যাফোরিজম 91, 92 কি আছে?
পূর্ব থেকে ঔষধ সেবনকারীর লক্ষণ অনুসন্ধান করার কৌশল। এটার সামারি কি? সামারি হলো কোনো একজন রোগী কি করবে, ধরুন রোগী আপনার নিকট আসলো, সে ডায়াবেটিসের ওষুধ খায়, অথবা মাথা ব্যথা নিয়ে যেহেতু আমরা উদাহরণ দিয়েছি, মাথা ব্যথার জন্য সে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে মাথা ব্যথা কন্ট্রোল করে। তো এখন মাথা ব্যথা যেহেতু সে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কন্ট্রোল করে বা মাথা ব্যথা কমাইয়া সে আপনার কাছে আসছে, তো এই রোগীটাকে আপনি সিমটম নিতে হলে এখন বর্তমানে যে অবস্থায় আছে, যে সিমটমটা আছে, এটা নেবেন, নাকি আগে, অর্থাৎ যখন ঔষধ খায় না তখন তার মাথা ব্যথার কন্ডিশনটা কেমন হয়, সেই সিমটমটা নেবেন। এই বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে এই অ্যাফোরিজম 91 এবং 92 বলা আছে। অ্যাফোরিজম 93 এবং 94 বলা আছে, রোগের সুনির্দিষ্ট কারণ ও পরিপোষক কারণ অনুসন্ধান করে আরোগ্যের পথ সুগম করতে হবে। সুনির্দিষ্ট কারণ কি? সুনির্দিষ্ট কারণ হলো রোগী বৃষ্টিতে ভিজছে, এটা সুনির্দিষ্ট কারণ। তারপর রোগী মানসিকভাবে আঘাত পাইছে, অর্থাৎ ক্লাসের টিচার তারে খুব দারুণ ভাবে অপমান করছে, বকা দিছে, পড়া পারে না, তারপর থেকে তার বমি বা তার মাথা ব্যথা, তারপর থেকে তার জ্বর, হ্যাঁ, মা তাকে খুব বিরক্ত হয়ে তাকে লাঠি দিয়ে বাড়ি দিছে বা তাকে খুব ধমক দিছে, তারপর থেকে জ্বর। তো সুনির্দিষ্ট কারণ, বৃষ্টিতে ভিজছে সুনির্দিষ্ট কারণ, কোন জায়গায় মারামারিতে সে আঘাতপ্রাপ্ত হয়েছে বৃষ্টিতে কারণ, মানে সরি, সুনির্দিষ্ট কারণ। তারপরে অ্যাক্সিডেন্ট করে প্রচন্ড ব্যথা পেয়েছে, সুনির্দিষ্ট কারণ। তো রোগের এগুলো হলো কারণ, অর্থাৎ কজেশন গুলো সুনির্দিষ্ট কারণ। ঠান্ডা বাতাসে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সুনির্দিষ্ট কারণ। পরিপোষক কারণ কি? যত মায়াজম আছে সব মায়াজম পরিপোষক কারণ। আমাদের ডক্টর হেনিম্যান 3টা মায়াজম আবিষ্কার করছেন, তারপরেও কিন্তু উনি অনেক জায়গায় বলছেন যে বিভিন্ন রকম মায়াজমের কথা বলছেন। তো মৌলিক মায়াজম 3টা, কিন্তু আরো অনেক মায়াজম আছে। যেমন ধরেন কারো ডেঙ্গু জ্বর হয়েছে, এই ডেঙ্গু জ্বরের পর থেকে সে অসুস্থ, তাহলে তার মূল মায়াজমটা কিন্তু ডেঙ্গু জ্বর, এটা পরিপোষক কারণ। তারপর আমাদের যে করোনা, অনেকের যে করোনা আক্রান্ত হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পরে করোনা ভালো হয়ে গেছে, তারপর থেকে তার পেটে প্রবলেম, অথবা তারপর থেকে সে চোখে ঝাপসা দেখে, তো এটাকে বলা হয় পরিপোষক কারণ। অনেক দিন পর্যন্ত চোখে ঝাপসা দেখে, ওই সময় থেকে যে ঝাপসা দেখা শুরু হয়েছে এখন পর্যন্ত আর ভালো হয়নি, এটা পরিপোষক কারণ। তো এই বিষয়গুলো কিভাবে আমরা অনুসন্ধান করব, কিভাবে কেস টেকিং এ নিয়ে আসব, এই কৌশলগুলো 93 থেকে 94 ও 94 অ্যাফোরিজমে বলা আছে। অ্যাফোরিজম 95 এ বলা আছে, চিররোগের ক্ষেত্রে মৃদু ভাবাপন্ন লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমি পায়খানা কনস্টিপেশনের যে উদাহরণ দিলাম, রোগীর কাছে এটা সিমটমই মনে হয় না, কিন্তু এটা মৃদু ভাবাপন্ন, এখানেও গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে। অ্যাফোরিজম 96, রোগী তার রোগ সম্পর্কে অতিরঞ্জিত বর্ণনা করলে চিকিৎসকের কি করণীয়? অতিরঞ্জিত বর্ণনা বলতে আমরা কি বুঝি? অতিরঞ্জিত বর্ণনা বলতে অনেক রোগীরা আছে খুব সেনসিটিভ, তারা চায় যে ডাক্তার মনে করুক আমার রোগটা অনেক বেশি হয়েছে, আমাকে বেশি করে ওষুধ দিক বা বেশি পাওয়ারই ওষুধ দিক, নাহলে আমি কিন্তু ভালো হব না, এজন্য বেশি করে বলে। অথবা অর্থাৎ রোগীর ভাষা, কথা বলার স্টাইল বুঝলেই আপনি বুঝতে পারবেন, শুনলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, রোগী কিন্তু আপনাকে বিভ্রান্ত করছে। এই এই কর্মপটুতা বা এই যে শ্রবণ, রোগীর মেজাজ বুঝার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই যোগ্যতা আপনার থাকতে হবে। 97, রোগী তার রোগ সম্পর্কে স্পষ্ট বা স্বল্প পরিসরে বর্ণনা করলে চিকিৎসকের কি করণীয়? রোগী যদি ধরেন বলল সে মাথা ব্যথা, তারপরে আর কিছু বলে না, আমার আর কোনো সমস্যা নেই, আপনি জিজ্ঞেস করতেছেন আপনার পেটে কোনো প্রবলেম আছে কিনা, না, তারপর হাত পায়ে ব্যথা বা এই ধরনের কোনো সমস্যা হয় কিনা, না, সকালে ঘুম থেকে উঠলে কোনো খারাপ কোনো রকম সমস্যা আছে হয় কিনা, না, হয় না। তো আপনি নানান রকম বিষয় তাকে প্রশ্ন করতেছেন, কিন্তু কোনো বিষয়ে সে বলতেছে না, সে শুধু একটাই বলছে, মাথা ব্যথা। তো তার কাছ থেকে কিভাবে কথা আদায় করবেন এই বিষয়টা
অ্যাফোরিজম 97 আলোচনা করা আছে। আমরা যখন কেস টেকিং শিখবো সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, এখানে আমরা সময় নষ্ট করব না, কারণ এই আলোচনা এখানে করলে শেষ হবে না, এই একটা জিনিসের জন্য একদিন ক্লাস লাগে। তা আমরা কেস টেকিং যখন করব তখন আমরা হাতে কলমে শিখে যাব ইনশাআল্লাহ। অ্যাফোরিজম 98 একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বলা আছে, রোগী লিপি প্রস্তুতকালে চিকিৎসকের কর্তব্য ও অপরিহার্য গুণ কি কি থাকতে হবে। রোগীর নানা প্রকার অস্বাভাবিক অনুভূতি ও রোগ যন্ত্রণাদি শ্রবণ করতে হবে। রোগীর নিজ মুখের উক্তি সংগ্রহ করতে হবে। এখন রোগীর নিজ মুখের উক্তি সংগ্রহ করতে হলে আপনি কিন্তু নিজ ভাষায় অর্থাৎ রোগীর ভাষায় কেস টেকিং লেখা খুব গুরুত্বপূর্ণ, কারণ রোগী কি ভাষায় কথা বলছে সেই সব ভাষা কিন্তু আপনি ইংলিশে লিখতে পারবেন না। মাতবরি দেখাইতে গিয়ে ইংলিশে কেস টেকিং করলে আপনার কিন্তু কেস টেকিং অনেক সময় সফল নাও হইতে পারে। আমি অনেককে দেখেছি, রোগী আসছে কোমর ব্যথা নিয়ে এসে অন্তত 1 মিনিট বক্তব্য দিচ্ছে যে কোমর ব্যথা অনেক কিছু, তো সে লিখছে, শেষ পর্যন্ত সে লিখছে লাম্বাগো, এটুকু লিখছে ইংলিশে। তারপরে লিখছে কি প্রেসার এমিলারেশন, এমিলারেশনের একটা চিহ্ন দিয়ে প্রেসার দিছে। তো এইভাবে কেস টেকিং করলে কিন্তু অনেক সময় রোগীর যে ভাষাটা সেই ভাষাটা নিখুঁত ভাবে আপনি করতে পারবেন না, কি ফুটায় উঠাইতে পারবেন না। চিররোগের ক্ষেত্রে রোগের সম্পূর্ণ চিত্র অঙ্কন করা এবং বিশেষত্ব সংগ্রহে নিম্নলিখিত বিষয়গুলোর সবচেয়ে বেশি প্রয়োজন। আচ্ছা, চিররোগের জন্য যে বিশেষত্বগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে, যেমন নিপুণতা, সকল বিষয় সম্পর্কে বিশেষভাবে পরিদর্শন, অনুসন্ধান বিষয়ে সাবধানতা, ধৈর্য, মনুষ্য প্রকৃতির জ্ঞান। মনুষ্য প্রকৃতির জ্ঞান বলতে একজন মানুষের স্বাভাবিক যে মনুষ্যত্ব থাকে সেই বিষয়ের জ্ঞানও থাকতে হবে একজন ডাক্তারের। অর্থাৎ টোটাল ডাক্তার কিভাবে রোগীর কাছ থেকে সিমটম নিবে, কি কি বিষয় নিবে, এই বিষয়গুলো অ্যাফোরিজম 98 আলোচনা করা হয়েছে। তো এগুলো আমরা হাতে কলমে শিখবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। আমরা 1 বছর কিন্তু এগুলোই শিখবো। অ্যাফোরিজম 99 বলা হয়েছে তরুণ রোগের জন্য রোগীলিপি প্রস্তুত করার কৌশল। এটা একেবারে সংক্ষেপে বলে দেই, তরুণ রোগীর জন্য রোগীলিপি প্রস্তুত করা খুবই সহজ। কারণ হলো এই রোগী, তরুণ রোগ বলতে আমরা কি বুঝি, এই একদিন হলো রোগে আক্রান্ত হয়েছে, জ্বর গতকাল হয়েছে, 2 দিন 3 দিন 5 দিন, এগুলো তরুণ রোগ। তো ডায়রিয়া, তরুণ মাথা ব্যথা, আমাশয়, পেট খারাপ, হজমে গন্ডগোল, এই ধরনের রোগগুলো তরুণ রোগ। তো এই তরুণ রোগের ক্ষেত্রে রোগীলিপি কিভাবে করবেন? তো রোগীর হয়েছে জ্বর, কালকে জ্বর ছিল না, কালকে এবং আজকের মধ্যে পার্থক্য করলে যা বোঝা যাবে সেটাই হলো তরুণ রোগের রোগীলিপি। এই কথাগুলো রোগী কিন্তু বলতে পারবে, কালকে কেমন ছিল আজকে কেমন আছে, এই দুইটা পার্থক্য কিন্তু রোগী আপনাকে ঠিক মতো বুঝায় বলতে পারবে। কারণ আর চিররোগের ক্ষেত্রে কিন্তু রোগী এটা বলতে পারবে না, কারণ রোগী যে কবে সুস্থ আছিল, সুস্থ সময় কেমন ছিল সে কথা রোগী ভুলেই গেছে। তো তরুণ রোগীর ক্ষেত্রে রোগীর কাছ থেকে সুস্পষ্ট সিমটম নেওয়া সম্ভব, এই বিষয়গুলো সুন্দর করে বুঝায় দেওয়া হয়েছে অ্যাফোরিজম 99-এ। তো আমরা হাতে কলমে যখন রোগীর কেস টেকিং শিখবো তখন এই বিষয়গুলো এমনিতেই চলে আসবে, আপনারা এই বিষয়ে পণ্ডিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যাফোরিজম 100, 101, 102 এই 3টা অ্যাফোরিজমে মহামারী রোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল এই বিষয়ে আলোচনা করা আছে। সেখানে পুরো যে 3টা অ্যাফোরিজমের পুরো সামারি হলো, মহামারী রোগ যদি হয় সেই ক্ষেত্রে একটা এলাকার বেশ কয়েকজন রোগী, অর্থাৎ হইতে পারে 8-10 জন রোগীর কেস টেকিং করা হবে। 8-10 জন রোগীর কেস টেকিং করার পর যখন এই 8-10 জন রোগীর মধ্যে যে কমন সিমটম গুলো আছে সেই কমন সিমটম গুলোর উপর ভিত্তি করে আপনি একটা ঔষধ নির্বাচন করবেন। ওই ঔষধ আপনি সবাইকে খাওয়াই দিবেন। এই যে 10 জনের উপরে কেস টেকিং করছেন, এই 10 জনের উপরে কেস টেকিং করে
10,000 মানুষকে আপনি ওই একটা ওষুধই খাওয়াই দিবেন। কেন খাওয়াবেন? এইটাই হলো মহামারী রোগের রোগীলিপি প্রস্তুত। আপনাকে প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা রোগীলিপি করতে হবে না, মহামারী রোগের জন্য। এই বিষয়টাই এখানে সুন্দর করে বুঝায় দেওয়া হয়েছে। অ্যাফোরিজম 3, চিররোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল। এই চিররোগের জন্য রোগীলিপি প্রস্তুত ও চিকিৎসা কৌশল, এটাও তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা এই পরের ক্লাসগুলো থেকে তো এগুলোই শিখবো। তো এইখানে আমরা চিররোগের ব্যাপারটা বিস্তারিত আলোচনা করলাম না। অ্যাফোরিজম 4, রোগীলিপি করার প্রয়োজনীয়তা। তো প্রয়োজনীয়তা এটার বিস্তারিত বলার আর প্রয়োজন, এটা অর্গাননে বলতে হয়, বলা হয়েছে। আপনারা সবাই জানেন রোগীলিপি করার প্রয়োজনীয়তা কি। ভালো রোগীলিপি করতে না পারলে ভালো চিকিৎসা করতে পারবেন না, ভালো চিকিৎসক হইতেও পারবেন না, রোগীর জন্য একটা ভালো ঔষধ নির্বাচন করতে পারবেন না। আপনি, আমরা সবাই ব্যর্থ ডাক্তারে রূপান্তরিত হয়ে যাব যদি আমরা ভালো রোগীলিপি করতে না পারি। এটা হলো সংক্ষেপে রোগীলিপি করার প্রয়োজনীয়তা। তো এই ছিল আমাদের অর্গাননের আলোকে 83 থেকে 104 পর্যন্ত মোট 22টি অ্যাফোরিজমের সামারি।